28 মে ছিল আমার লাইফের ফার্স্ট ভিসা, মানে এমবাসিতে দাঁড়িয়ে একটা ভিসা নেওয়ার এক্সপিরিয়েন্স, তাও আবার ইউএস এমবাসি। তো ছোটোবেলার থেকে আমার হায়ার স্টাডিজের জন্য আমার হচ্ছে ইউএসএতে পড়ার ইচ্ছা ছিল। 20শে মে আমার এ লেভেল শেষ হয়। আর তার আগের থেকে আমি অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমার ডেটটা মানে ইউনিভার্সিটি শুরু হওয়ার অনেক পরে পড়েছিল। তো এই কারণে ইউনিভার্সিটিতে ডেট আগানোর পর প্রায় 20 তারিখে এ লেভেল শেষ, আর 28 তারিখে আমার ইউএস এম্বাসি ভিসা ইন্টারভিউয়ের জন্য ডেট। তো আমি এই প্রিপারেশনের জন্য এরকম কোনো টাইম পাই নাই। এটা ছাড়াও আমার পাসপোর্ট হচ্ছে মানে আগের কোনো ভিসাই নেই, একদম ব্ল্যাঙ্ক পাসপোর্ট যেটাকে বলে। সবার কাছে শুনেছি যে ব্ল্যাঙ্ক পাসপোর্টে ইউএস এম্বাসি কোনো ভিসা দেয় না, আর ভিসা পাওয়া এমনিতেও অনেক টাফ। ইন্টারভিউতেই মেজরিটি মানে ভিসা রিজেক্ট করে দেয়, বলে যে ইউ আর নট কোয়ালিফাইড। তারপরও ভয়ে থাকার পরও মনে সাহস নিয়ে গিয়েছিলাম 28শে মে ভিসার জন্য। আমার ইন্টারভিউ ছিল সকাল 9টার সময়। আমি ওই দিন রাতে আর ঘুমাতেই পারি না ইন্টারভিউয়ের আগে, পুরা রাত জেগেছিলাম। তারপর সকালে শুধুমাত্র কফি খেয়ে যা জার্নি করতে বেরিয়েছিলাম এম্বাসির দিকে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগছে আমার উত্তরা থেকে ওই পর্যন্ত পৌঁছতে। তারপর ওই দিন এরকম ভাগ্য মানে যাওয়ার পর লাইনে দাঁড়ানোর পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এমনি সবাই অনেক টেনশনে ছিল, যারা আমার সামনে আমার পিছনে, যারা F1-এর জন্য, যারা B1 B2-র জন্য, সবাই অনেক টেনশনে ছিল। তো মানে সবাই টেনশনের মধ্যে আরও বেশি টেনশনে পড়ে গেছে যে বৃষ্টি হচ্ছে। সবার অনেকেই ডকুমেন্টস মানে যাতে না ভিজে কোর্টের নিচে রাখছে। তো আমিও ফর্মাল ড্রেস আপ পরে গিয়েছিলাম। আর থ্যাঙ্কফুলি বাবা মা পাশে ছিল, আর মায়ের কাছে ছাতা ছিল। তো আমি ছাতাটা নিয়েছিলাম ওইটার জন্য, তো ওইরকম ভিজি নাই। তো ওয়েটিংয়ের সময় আমি একটু আশেপাশে দেখলাম তাকে লাইনে থাকা অবস্থায়, যে পাশে যে একটা ফ্রান্সের এম্বাসি আছে, জার্মানি এম্বাসি আছে, তারপরও মানে এখানে কোনো ভিড় নাই। সবাই ইউএসএ এম্বাসির সামনে দাঁড়ায় আছে। মানে পাশে যে এম্বাসি আছে কেউ ওটা মানে এম্বাসির মতো কেয়ার করে না। তারপরে প্রায় আধা ঘন্টা পরে আমার সিএলকে ডাকলো। ডাকার পর ফার্স্টে হচ্ছে একটা একটা চেক পয়েন্টে পাসপোর্টের পিছনে একটা স্টিকার লাগানো হয়। দেন আমাদেরকে মানে গাইড করে একটা লম্বা লাইন হিসেবে ভিতরে একটা করিডোরে নিয়ে যাওয়া হয়। করিডোরটা হচ্ছে অনেকটা বেঞ্চ স্টাইলের, কিন্তু মানে অনেকটা মানে সাপের মতো বেগানো করিডোর স্টাইল ওটা। মানে মানুষ একটু করে আগায়, আর জেনারেল যারা মানে আমাদের জেনারেল যারা ক্যান্ডিডেট সবাই একটু একটু করে আগায়। আর মানুষ একটু একটু করে আগায়, আর যাদের ভিসা শেষ তারা হচ্ছে ওই করিডোর দিয়েই মানে ওই করিডোরের অপোজিট সাইড দিয়ে বের হয়। যখন বের হয় সবাই মানে তাকায় থাকে এক্সপ্রেশনের দিকে, যে মানুষটা কি হাসি খুশি নাকি একটু অখুশি। আমি আমিও দেখছি লাইক যারা হচ্ছে হাতে সাদা একটা কাগজ থাকে, সবাই হচ্ছে অখুশি, ওটার মধ্যে লেখা থাকে যে মানে কি কারণে হয়তো ভিসা রিজেক্ট হয়েছে। তো তো সবাই তাকায় থাকে যারা মানে ফিরে ওখান থেকে। তো একটু একটু করে আগায় মানুষ, একটু একটু করে বেঞ্চ থেকে উঠে। তারপর হচ্ছে তার আগে হচ্ছে সিকিউরিটি স্ক্যানিং হয়, বেঞ্চের আগে হচ্ছে সিকিউরিটি স্ক্যানিং হয়। তো আমার যে ফাইল ছিল সে ফাইলের মধ্যে ডকুমেন্টস, আর আমার যে জ্যাকেট ছিল সেটাও ওই বাস্কেটের মধ্যে রাখা, স্ক্যানিং করা হয়। দেন হচ্ছে সিকিউরিটি পার হওয়ার পর বেঞ্চে বসতে অ্যালাউ করে। আর তারপর হচ্ছে একটা রুমে ঢুকায়। ওই রুমে প্রবাবলি 50 জন থাকতে পারে এট আ টাইম, ওরকম একটা রুমে ঢুকায়। ফার্স্টে হচ্ছে ওই রুমের মধ্যে 2টা বেঞ্চ থাকে, আর পিছন সাইড দিয়ে হচ্ছে তাদেরকে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকে, তাদের হচ্ছে পিছন সাইড দিয়ে নেয়। আর যাদের ফিঙ্গারপ্রিন্ট শেষ তাদের সেকেন্ড রো থেকে শুরু করে ফার্স্ট রো পর্যন্ত আনে। তারপর হচ্ছে ওখানে একজন মানে অফিসার থাকে, সে হচ্ছে অ্যাসাইন করে যে তুমি কোন কাউন্টারে, ওয়ান থেকে 5 পর্যন্ত 5টা কাউন্টার থাকে, 5-6টা কাউন্টার থাকে হচ্ছে ইন্টারভিউ নেওয়ার জন্য। আর 6 বা 7 থেকে শুরু করে 12 পর্যন্ত হচ্ছে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য। তো আমি যখন মানে পিছন দিয়ে যার পর হচ্ছে আমাকে বলে যে 11 নম্বর কাউন্টার ফিঙ্গারপ্রিন্টের জন্য। তো আমি ওখানে যাই। আমার আগে একটা ফ্যামিলি দেখলাম, ফ্যামিলি খুব হাসি খুশি, 5-6 জন মেম্বার। তার আগেও মানে 5-6 জন মেম্বারের একটা ফ্যামিলি।
পাঁচজন, হ্যাঁ 5-6 জনের মতো। তারপর হচ্ছে ওখানে কিছু জিজ্ঞেস করে আমাকে, যে বাংলাদেশি ছিল ফিঙ্গারপ্রিন্টের সময়, তখন জিজ্ঞেস করে যে কোন ইউনিভার্সিটি, কবে যাবা। তো আমি বলি যে আমার 12 আগস্টে যাওয়ার ইচ্ছা, স্টোনি ব্রুক ইউনিভার্সিটি। এরপর হচ্ছে আমাকে আবার পাঠিয়ে দেওয়ার পর একটা অফিসার বলে যে সেকেন্ড বেঞ্চে বসো। আর তখন দেখলাম যে ফার্স্ট বেঞ্চ থেকে ডাকে একটু করে, মানে অফিসার ডাকে যে 2-3জন করে ডাকার পর বলে যে কাউন্টার 1 বা কাউন্টার 2, এমনি করে অ্যাসাইন করে। তো আস্তে আস্তে আমি সেকেন্ড কাউন্টার থেকে আগাতে আমি ফার্স্ট কাউন্টারে আসি। একদম ফার্স্ট কাউন্টার যখন লাস্ট মাথায় আসি, তখন আমাকে বলে যে তুমি হচ্ছে কাউন্টার 5-এ যাও। তো আমি যাই, যাওয়ার পর দেখি আমার আগে হচ্ছে একটা মাস্টার্স স্টুডেন্ট ছিল, আর তার আগে হচ্ছে একটা ফ্যামিলি ছিল, 2-3জনের মেম্বার, একটা ফ্যামিলি ছিল। তো ফ্যামিলিকে ফার্স্টে জিজ্ঞেস করে যে মানে কী কারণে যাবেন, আপনার কাজ কি, দেন হচ্ছে আপনি কয় দেশ ঘুরেছেন। কিন্তু লাস্টে বলে যে ইউ নট কোয়ালিফাইড। বলার পর হচ্ছে ফ্যামিলি অনেক আপসেট হয়ে, মানে কেউ কাটতে পারে না কিন্তু বোঝা যায় যে আমার একটু আপসেট। তো তারপর তাকে পাসপোর্টটা ফেরত দিতে সে নিয়ে যায়। এরপর হচ্ছে আমার আগে যে ক্যান্ডিডেট ছিল, সেও F1 ভিসা, কিন্তু মাস্টার্স স্টুডেন্ট ছিল। তো তাকে জিজ্ঞেস করে যে কোন ইউনিভার্সিটি, I-20 চায় তার কাছ থেকে, I-20 চায়। আর তারপর হচ্ছে জিজ্ঞেস করে যে কেন এই ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করেছো, তুমি দেশে ফিরে আসবা নাকি। তারপর ওই স্টুডেন্টটা মাস্টার্সে ছিল, প্রবাবলি ম্যারিড ছিল। তো তাকে জিজ্ঞাসা যে আপনার ওয়াইফকে আপনার সাথে দেখা করতে আসবে নাকি। তো সে সে প্রবাবলি তার ওয়াইফ মানে পুরো জব করে, আর সে মাস্টার্স করবে হয়তো সাইবার সিকিউরিটি রিলেটেড নিয়ে। তো সে প্রবাবলি সব অ্যান্সার মানে মুখস্থ করে আসছে। তাকে যা প্রশ্নই করে সবই মনে 3-4 লাইন লাইক মেমোরাইজ করে আসছে, যে জিজ্ঞেস করবে আর বলে দিব। আমি তো এই বিষয় দেখে আমি ভয় পেয়ে গেছি, যে আমি আসছিলাম যে আমি সব কিছু ন্যাচারালি অ্যান্সার করবো। আমার সাধারণ জন্য প্রশ্ন করে, তো সেমনি প্রশ্ন করবে, আমি অ্যান্সার করবো। আমি তো এরকম মানে অ্যান্সার মুখস্থ করে আসি নাই। ওইটা ছাড়াও হচ্ছে তারপর ওকে ও ভিসা পেয়ে যায়। ও ভিসা পাওয়ার পর হচ্ছে আমি ভয় পাই যে আমি কিছুই মুখস্থ করি নাই। তারপর ও যাওয়ার পর আগার পর ভিসা আমাকে বলে যে 1 মিনিট একটু ওয়েট করো। আমি 1 মিনিট ওয়েট করে বলছি, এরপরে আমি আরও টেনশন পড়ে গেছি যে কেন 1 মিনিট ওয়েট করতে হবে। তো দেখলাম যে ভিসা অফিসারটার ভিতরে গিয়ে একটা বাস্কেট আনলো, বাস্কেটে দেখলাম যে 2টা পাসপোর্ট রাখছে। তো আমি এটা বুঝলাম যে 8টা থেকে ইন্টারভিউ হয়তো শুরু করছে। 8টা থেকে ইন্টারভিউ শুরু করার পর মানুষ ইন্টারভিউ আমি যতগুলো দেখছি সবার দেখছি 2 মিনিট ইন্টারভিউ নেয়, এর বেশি নেয় না, 2 মিনিট সর্বোচ্চ 3 মিনিট। তো এতগুলো ইন্টারভিউর মধ্যে মাত্র 3জন ভিসা পাইছে, মানে আমার আগে 2জন ভিসা পাইছে। তো 2টা পাসপোর্ট ছিল ওই বাস্কেটের মধ্যে। তারপর সে আমার কাছে পাসপোর্ট চায়, পাসপোর্টটা দেই। দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করে যে কোন ইউনিভার্সিটি। তাই আমি বলি যে স্টোনি ব্রুক ইউনিভার্সিটি। তো স্টোনি ব্রুক ইউনিভার্সিটি বলার পর সে জিজ্ঞেস করেছে কেন। তো আমি বললাম যে আমার বায়োলজি নিয়ে পড়ার ইচ্ছা, এটা ওয়ান অফ দ্য বেস্ট পাবলিক প্রি রিসার্চ ইউনিভার্সিটি, এটা সানির একটা পার্ট। এছাড়াও আমাকে অনেক ভালো একটা স্কলারশিপ দিয়েছে, ওরা ফান্ডিং করবে অনেক ভালো স্কলারশিপ। এছাড়াও আমি অনার্স কলেজের জন্য অনেক ভালো চান্স আছে আমার ইউনিভার্সিটিতে। তারপর হচ্ছে আমার I-20 চাই, আমি I-20 দিই। দেওয়ার পর আমাকে কোয়েশ্চেন করে যে আমার স্পন্সরের ব্যাপারে কোয়েশ্চেন করে। তো বিষয়টা হয়েছে যে আমার স্পন্সর আমার বাবা, কিন্তু আমার বাবার অ্যাকাউন্টটা ছিল বিজনেস অ্যাকাউন্ট, মানে পার্সোনাল অ্যাকাউন্ট না। আবার খন্দকার লজিস্টিক লিমিটেডের ওনার এবং ম্যানেজিং ডিরেক্টর। তো বাবার সব অ্যাকাউন্টই ছিল পার্সোনাল অ্যাকাউন্ট না, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট। তো আমি DS-160 লিখে দিয়েছিলাম যে খন্দকার লজিস্টিক লিমিটেড। যে তো মানে উনি কনফিউজ হয়ে গিয়েছিল যে স্পন্সর একটা কোম্পানির নাম। তোমাকে জিজ্ঞেস করে যে একটা বিজনেস অর্গানাইজেশন কেন তোমাকে স্পন্সর করবে। তখন আমি বুঝালাম যে এটা আমার বাবারই বিজনেস অ্যাকাউন্ট। আমি মানে কয়েকটা ব্যাংক স্টেটমেন্ট ছিল, আর কয়েকটা রিটেন ডকুমেন্ট ছিল আমার। সেটা দেখলাম যে বিজনেস অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ব্যাংকের ডকুমেন্ট সব হচ্ছে কোম্পানির নামে রেজিস্টার করা, আর কোম্পানির ওনারশিপ আমার বাবার নামে রেজিস্টার করা। তো এটা দেখানোর পর সে লাস্টে জিজ্ঞেস করে যে তোমার ক্যারিয়ার প্ল্যান কি। মানে আমি বলি যে আমার ক্যারিয়ার প্ল্যান হচ্ছে বাংলাদেশের ICDDR অনেক অপরচুনিটি আছে বায়োলজিস্ট হিসাবে। তো আমার সারাজীবন ইচ্ছা ছিল কোনো একটা নন প্রফিট অর্গানাইজেশনে কাজ করার। তো এটা বলার পর সে
তারপরও সে কম্পিউটারে কিছু একটা লিখলো, মানে আমি জানি না কি লিখছে, বাট লিখলো। লেখার পর একটু পরে আমি মনে করছিলাম যে হয়তো ভিসা পাবো না, কারণ এমনিতেই আমার ব্ল্যাঙ্ক পাসপোর্ট, বাংলাদেশের বাইরে কোনো দেশেই ঘোরা হয় নাই। তারপর আবার মানে ওইরকম একটা ওইরকম একটা ভালো একটা ইমপ্রেশন হয় নাই যে মানে তোমার স্পন্সরকে ডাইরেক্ট না লিখে লিখছি যে একটা কোম্পানির নাম লিখছি। তো আমি সেই বিষয়ে নিয়ে টেনশনে ছিলাম। তারপর প্রায় 10 সেকেন্ড 15 সেকেন্ড মানে কম্পিউটার কিছু লেখার পর আমাকে বললো যে ইওর ভিসা ইজ অ্যাপ্রুভড। অ্যাপ্রুভড বলে আমাকে একটা লিফলেট দিল, এই কনগ্রাচুলেশনসের একটা লিফলেট। আমি মানে তখন বিশ্বাস করতে পারছিলাম না যে আমি ইউএসএ ভিসা পেয়ে গেছি, যে আমি মানে উনি বলতেছিল যে তোমাকে ইমেল পাওয়ার পর 14 ডেজের মধ্যে কালেক্ট করতে হবে। এটা আমি শুনতে পারতেছিলামই না। আমি অনেক এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম যে মানে এত বেশি এক্সাইটেড আর শকড। তারপর হচ্ছে উনি বলছিল যে 14 ডেজের মধ্যে কালেক্ট করতে হবে, কিন্তু আমি শুনিই নেই ওইটা। আমি ওনারে মানে 2বার বলছি থ্যাংক ইউ, নিজেই আমি মানে ওনাকে বলছি ওয়েলকাম। এরপর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। আমি ভাবছিলাম কী বললাম এটা। তারপর যখন বের হচ্ছিলাম দেখেছি সবাই তাকায় আসছে যারা বেঞ্চে ছিল, যে আমি পাইছি নাকি পাই নাই। আমি তখনও মানে এরকম যে খুব খুশি ওইরকম না, এখনও শক স্টেটে ছিলাম যে মানে কেমনে পাইলাম এটা। তারপর হচ্ছে তাড়াতাড়ি করে বের হলাম। ইউএসএ এমবাসি তো ফোন ক্যারি করা যায় না, কোনো ধরনের ইলেকট্রনিক্সই ক্যারি করা যায় না। তারপর বের হওয়ার পর সাথে সাথে ওইদিকে আশেপাশে অনেকগুলো ভিখারি থাকে। ভিখারি আমাকে ধরে তাড়াতাড়ি করে জিজ্ঞেস করে যে তুমি পাইছো নাকি ভিসা। আমি বলছি পাইছি। পাওয়ার পর বলে যে তোমাকে কাউকে ফোন করতে হবে, ফোন করিয়ে দিব। আমি জানি যে বাবা মা আশেপাশেই আছে, তো ওদের কাছ থেকে আর মানে ফোন করিনি। কিন্তু পুরা 10 মিনিট লাগছে বাবা আমার খুঁজতে। তারপর 10 মিনিটই ভিখারি আমার পিছনে ঘুরছে যে কোনো টিপস দিব ওকে। ফাইনালি দেখলাম যে বাবা খুঁজে পাইছে। বাবারে দেখালাম যে আমাকে কনগ্রেচুলেশনসের লিফলেট দিছে, ভিসা পেয়ে গেছি। সবাই খুশি। মা তাড়াতাড়ি করে মানে আত্মীয় স্বজন সবাইকে ফোন দিল। এটা আসলে অনেক এক্সাইটেড একটা মোমেন্ট ছিল আমার জন্য, কারণ আমি এক্সপেক্টই করি নাই যে মানে ভিসা পেয়ে যাবো, তা আবার ফার্স্ট ট্রাই, কোনো রিপিট ছাড়া। আমার অনেক ফ্রেন্ডসরা মানে দেশের বাইরে অনেক ঘুরছে, তো ওরাও রিজেক্ট খাইছে। সো এটাই ছিল আমার ইউএসএ F1 ভিসা এক্সপিরিয়েন্স।